সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের বাংলা প্রথম পত্র ক্লাসে। সাহিত্যের উপরিতে আজকে কমপ্লিট করতে যাচ্ছে এবং এটার পর আমরা আরেকটা কবিতা শুরু করতে যাচ্ছি। আজকে এটাও শেষ করব হোপফুলি। আজকে ক্লাসের ডিউরেশন একটু বেশি হবে, 1 ঘন্টা চেয়ে বেশি হতে পারে। সো একটু ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য সকলকে অনুরোধ করছি। আসছি পৃষ্ঠা নম্বর 161-তে। বই খুলবেন সবাই। পৃষ্ঠা 161-তে আছি আমরা। উপন্যাসের অংশটা থেকে শুরু হবে আমাদের আজকের আলোচনা। বলা হচ্ছে সাহিত্যের সকল শাখা প্রশাখার মধ্যে অন্যতম হচ্ছে উপন্যাস। প্রশ্ন হতে পারে, কেন সাহিত্যের সকল শাখা প্রশাখার মধ্যে উপন্যাসকে অন্যতম বলা হয়? তার অ্যান্সার হবে এরকম যে সাহিত্যের সকল শাখার মধ্যে একমাত্র উপন্যাসেই কাহিনীর বিস্তারিত বর্ণনা থাকে বা পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকে, যা পাঠক খুব সহজে হৃদয়ঙ্গম করতে পারে। আবারও বলছি, সাহিত্যের মধ্যে বা সাহিত্যের সকল শাখার মধ্যে একমাত্র উপন্যাসে ঘটনার বা কাহিনীর পুঙ্খানুপুঙ্খ বিবরণ থাকে বা বিস্তারিত বিবরণ থাকে বা বর্ণনা থাকে, যা পাঠক মাত্রই হৃদয়ঙ্গম করতে পারে। তাই সাহিত্যের সকল শাখার মধ্যে উপন্যাসকে অন্যতম বলা হয়। পরের প্যারাতে গিয়ে তোমরা লিখতে পারো যে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা এবং উপশাখা রয়েছে। বাংলা গদ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য ধারা হলো উপন্যাস। উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। উপন্যাসের কাহিনী, উপন্যাসে একটি কাহিনীকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। উপন্যাস আকারে অনেক বড় হয় এবং এখানে অনেক চরিত্র বা পাত্রপাত্রের সমাবেশ থাকে। উপন্যাসে সাধারণত যে কোনো ঘটনার বিশদ বর্ণনা থাকে বলে পাঠক খুব সহজেই হৃদয়ঙ্গম করতে পারে। তাই উপন্যাসকে সকল শাখা প্রশাখা, সাহিত্যের সকল শাখা প্রশাখার মধ্যে অন্যতম বলা হয়। এই যে ইনফরমেশনগুলো বললাম, এগুলোকে আর একটু সংক্ষেপে তোমরা গুছিয়ে লিখতে পারো। আমার কাছে এখনো অবাক লাগে যে তোমরা অনেকে সৃজনশীল প্রশ্ন ঠিকভাবে লিখতে পারছো না। সো আমরা চেষ্টা করব কিছু সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, আসো আমরা ওইভাবেও আমরা কিছু ক্লাস সাজাবো। তারপরে বলছি, বইয়ের মধ্যে শুধু তাই নয়, পাঠক সমাজে উপন্যাসই সর্বাধিক বহুল পঠিত এবং জনপ্রিয়তার শীর্ষে। পাঠক বেশি কোন সাহিত্যটা পাঠ করে? উত্তর হচ্ছে উপন্যাস পাঠ করে। ঠিক আছে, তারপরে বলল, উপন্যাসে কোনো একটা কাহিনী বর্ণিত হয়ে থাকে, কিন্তু কাহিনীটি সবসময় গদ্যে লিখিত হবে। আচ্ছা, কিন্তু পূর্বে এমন একটা সময় ছিল যখন কাহিনী কবিতার মাধ্যমে বা পদ্যে লেখা হতো। এটা তোমরা লিখে রাখো, মধ্যযুগে। এটা কোন যুগের কথা বলছে? পূর্বে বলতে কোন সময়টা? অ্যান্সার হচ্ছে মধ্যযুগে। তারপরে বলল, অবশ্য তখন তাকে উপন্যাস বলা হতো না, তখন আমরা সেগুলোকে বলতাম মঙ্গল কাব্য। যেমন বাংলা সাহিত্য মধ্যযুগে সব ধরনের মঙ্গল কাব্যই ছন্দে রচিত। ছন্দে রচিত বলতে এখানে বোঝাতে চেয়েছে মূলত কবিতা আকারে রচিত, এবং তবু তাকে উপন্যাস না বলে কাব্যই বলা হতো। তাহলে কাহিনী থাকলেই যে উপন্যাস বলা হবে তা নয়। কাহিনী গল্পের মধ্যেও থাকে, কাব্যের মধ্যেও কাহিনী থাকতে পারে, সমস্যা নেই। যেহেতু কবিতার ন্যায় তা ছন্দে রচিত হয়েছে, তাহলে উপন্যাসের একটা সর্বপ্রধান যে শর্তটা, কাহিনী থাকবে, সেটা গল্প আকারে বা গদ্য আকারে, গল্প নয়, সেটা গদ্য আকারে হবে। কাহিনীটা গদ্য আকারে হতে হবে। সাথে সাথে উপন্যাসের আকারটা অনেক বড় হবে, সেখানে অনেক চরিত্রের সমাবেশ থাকবে এবং কাহিনী শুরু থেকে শেষ বিশদভাবে বিবরণ থাকবে। যে কোনো ঘটনার বিস্তারিত বা পুঙ্খানুপুঙ্খ বিবরণ বা পর্যালোচনা বা আলোচনা আমরা সেখানে দেখতে পাবো। আচ্ছা, তারপরে বলেছে উপন্যাস রচিত হয় গদ্য ভাষায়, তবে এই তথ্যটা অত্যন্ত প্রয়োজনীয়। খুব ভালো কথা। ছন্দবদ্ধ রচনার অনেক পরে যেহেতু গদ্যের আবির্ভাব, তাই আধুনিক কালেই গদ্যে কাহিনী লিখিত হয়, অর্থাৎ উপন্যাসের আবির্ভাব হয়েছে আধুনিক যুগে। যেমন ধরো গল্প, ছোট গল্প, উপন্যাস, রম্য কাহিনী, এগুলো সবগুলো রচিত হয়েছে গদ্যে এবং এগুলো সব আধুনিক যুগের সৃষ্টি। উপন্যাসের মধ্যে প্রধান উপজীব্য বিষয় হচ্ছে প্লট। প্লট বলতে বোঝায় কোনো একটা কাহিনীকে, প্লট বলতে বোঝায় কাহিনীকে। এই প্লট বা আখ্যান ভাগ হলো কাহিনীর সমার্থক শব্দ। তৈরি হয়ে ওঠে গল্প, মানে বুঝছো, ওই কাহিনীটার উপর ভিত্তি করেই তোমার উপন্যাসের মূল গল্পটা বা কাহিনীটা সৃষ্টি হয়ে ওঠে এবং তার ভিতর আস্তে আস্তে করে
উপস্থিত হতে থাকে বিভিন্ন চরিত্র এবং তাদের জীবনের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে আমরা আস্তে আস্তে করে উপন্যাসের পরিণতির দিকে এগিয়ে যাই। বাংলা ভাষায় প্রথম সার্থক কালজয়ী এবং বলা হয়ে থাকে অনেকের মতে শ্রেষ্ঠ ঔপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র। যদি প্রশ্ন হয় অনেকের মতে শ্রেষ্ঠ ঔপন্যাসিককে, তাহলে হচ্ছে বঙ্কিমচন্দ্র। এ নিয়ে আরো কিছু প্রশ্ন পরে বলছে। আবার যদি বলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিকের নাম কি, উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার দুর্গেশ নন্দিনী, 1865 সালে লেখা। এরকম আরো অনেক ধরনের প্রশ্ন করতে পারে তোমাদেরকে। তারপর বলছে 19 শতকের পূর্বে বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় কোনো উপন্যাস রচিত হয়নি। ইংরেজি উপন্যাস পাঠ করে অনুপ্রাণিত হয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় প্রথম উপন্যাস রচনায় হাত দেন। তারও আগে আরো দুজন চেষ্টা করেছিলেন, বাট ওনারা সফল হননি। একজন হচ্ছেন পেরিচাঁদ মিত্র, আরেকজন হচ্ছে কালী প্রসন্ন সিংহ ঘোষ। ওনারা দুজনেই ট্রাই করেছেন, বাট সেগুলো সার্থক উপন্যাস হয়নি। উপন্যাসের যে গুণগুলো থাকা দরকার সবগুলো ওখানের মধ্যে নেই। আচ্ছা, বঙ্কিমচন্দ্রের পরে মহৎ বলতে এখানে বিখ্যাতকে বুঝিয়েছে। ঔপন্যাসিক বলতে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুর এবং শরৎচন্দ্রকে বুঝে থাকি। একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীতে যেখানে যত বাঙালি রয়েছে তার মধ্যে শরৎচন্দ্রের উপন্যাসে এখনো পর্যন্ত মানুষ বেশি পড়েছে। তাহলে সব থেকে সর্বাধিক জনপ্রিয় উপন্যাসিককে, তাহলে অ্যান্সার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অনেকের মধ্যে শ্রেষ্ঠ উপন্যাসিককে, তাহলে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুটো প্রশ্ন, দুই ধরনের উত্তর হবে। বাংলা সাহিত্যের আধুনিক যুগে এখন অবশ্য আরো অনেক উপন্যাসিককে আমরা দেখতে পেয়েছি। এখন উপন্যাস সবাই লিখেন, কারণ উপন্যাস পাঠক সমাজে খুব সমাদৃত। সেখানে আমরা তারাশঙ্করের নাম পাচ্ছি, বনফুলের নাম পাচ্ছি। উনি অবশ্য খুব বিখ্যাত ছোট গল্পকারও বটে। এবং আছে সমরেশ বসু, সমরেশ মজুমদারও আছেন, আরো অনেকেই আছেন। এত উপন্যাসিক আছেন, নাম বলে শেষ করা যাবে না। শহীদুল্লাহ কায়সার, আবু ইসহাক, মাহমুদুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত, হাসান আজিজুর রহমান সহ আরো অনেক উপন্যাসিক বাংলা সাহিত্যে উপন্যাস রচনা করে খ্যাতি অর্জন করেছেন এবং সাহিত্যের মর্যাদায় বাংলা উপন্যাসকে অনন্য আসনে নিয়ে গেছেন। উপন্যাস অনেক ধরনের হতে পারে। ঐতিহাসিক উপন্যাস হতে পারে, কোনো একটা হিস্টোরিক্যাল ঘটনাকে কেন্দ্র করে যে উপন্যাসগুলো রচিত হয় তাকে আমরা ঐতিহাসিক উপন্যাস বলি। যেমন বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী একটা ঐতিহাসিক উপন্যাস। একটা ঐতিহাসিক ঘটনার অবলম্বনে আরও কিছু কাল্পনিক চরিত্র তিনি সৃষ্টি করে এই উপন্যাসটা লিখেছেন। এছাড়া আছে সামাজিক উপন্যাস, যেমন ধরো সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা যে উপন্যাসগুলো তৈরি করি সেগুলোকে সামাজিক উপন্যাস বলতে পারি। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ একটা খুব বিখ্যাত সামাজিক উপন্যাস। কাব্যধর্মী উপন্যাস, কোন একটা উপন্যাসে যখন কবিতার কোনো উপাদান থাকতে পারে, কবিতা চলে আসে, তাকে আমরা কাব্যধর্মী উপন্যাস বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এই ধরনের আমরা বলতে পারি যে কাব্যধর্মী উপন্যাস। ডিটেকটিভ উপন্যাস হচ্ছে ফেলুদা টাইপের যে গুলো আছে, বা আরো অনেক আছে, সবকিছুর নাম এই মুহূর্তে মনে আসছে না, এরকম আর কি। কোনো একটা ডিটেকটিভ কাহিনী নিয়ে যে উপন্যাসগুলো রচিত হয় সেগুলো। মনোবিশ্লেষণ ধর্মী উপন্যাসগুলো একটু কঠিন হয়। এই ধরনের উপন্যাসে যখন আমরা দেখতে পাই তখন লেখক যে চরিত্রকে নিয়ে কাজ করে সেই চরিত্র মানে প্রধান চরিত্র বা তার সাথে আরো দু একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মনটাকে বিশ্লেষণ করতে চান। ওনার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো চলছে সেগুলোকেই তিনি তার উপন্যাসের মধ্যে তুলে ধরেন। এতে করে পাঠক যখন ওই চরিত্রের সাথে নিজেকে খুঁজে পায় তখন পাঠক অনেক বেশি অভিভূত হয়, এটা আর কি। বঙ্কিমচন্দ্রের সমকালে মানে একই সময়, ওই সময়টাতে আর কি ঐতিহাসিক উপন্যাস খুবই জনপ্রিয় ছিল। এবং বলা হচ্ছে তার সমসাময়িক রমেশ চন্দ্র দত্ত তারই মতো আরো অনেক ইতিহাস আশ্রয় করে, দ্যাট মিনস ঐতিহাসিক উপন্যাস রচনা করেছিলেন। যেমন ধরেন মাধবিক অঙ্কন, এই যে এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে যদি প্রশ্ন করে মাধবিক অঙ্কন, রাজপুত জীবন সন্ধ্যা, মহারাষ্ট্র জীবন প্রভাত, এগুলো কোন ধরনের উপন্যাস, অ্যান্সার হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। কে লিখেছেন? রমেশচন্দ্র দত্ত। তবে তার সমসাময়িক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে বাঙালি পাঠক সমাজকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন, তার লেখনী দ্বারা তেমন সমকক্ষ এখনো পর্যন্ত কাউকে দেখা যায়নি। তবে বলা হয়ে থাকে যে বাংলা উপন্যাসের প্রাণ পুরুষ হচ্ছে তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর বাংলা উপন্যাসের সার্থক প্রণেতা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, কথা বোঝা গেছে? তাহলে উপন্যাস থেকে আমরা কি পড়লাম? উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি। উপন্যাস আকারে অনেক বড় হবে। উপন্যাস অবশ্যই একটা কাহিনী হবে এবং সেটা অবশ্যই গদ্য ভাষায় রচিত হবে। উপন্যাসে অনেক চরিত্র থাকবে। চরিত্রগুলোর
একটি চরিত্র সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকে, উপন্যাসে যে কাহিনীটি থাকে কাহিনীর শেষ থেকে শুরু পর্যন্ত বা শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিতভাবে বর্ণনা থাকে, যাতে পাঠক খুব সহজেই উপন্যাস পড়ামাত্রই বুঝতে পারে। তাই সাহিত্যের সকল শাখা প্রশাখার মধ্যে উপন্যাস খুব জনপ্রিয় এবং বহুল পঠিত। বাংলা উপন্যাসের হাতখড়ি হয় আধুনিক যুগে বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে। তার দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, এবং এরপর আরও অনেকেই উপন্যাস লিখেছেন, এবং আমরা বাংলা উপন্যাসকে একটা নতুন দিগন্তে নিয়ে গেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একটা পরিসংখ্যানে দেখা গেছে ওনার উপন্যাসে সব থেকে বেশি পঠিত হয়েছে। এ হলো উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আরেকটা ইনফরমেশন আমরা ফেলে গেছি, উপন্যাসের প্রকারভেদ। উপন্যাস কয়েকটি প্রকার আমাদেরকে বইতে বলেছে, তোমাদেরকে বলেছে বইয়ের মধ্যে আছে 1, 2, 3, 4, 5, আরও আছে অবশ্য প্রকারভেদ, সবগুলো দেয়নি, সো প্রকারভেদ নিয়ে প্রশ্ন হবে না। তবে আরেকটা ইনফরমেশন হচ্ছে উপন্যাসের বাংলা সাহিত্য উপন্যাসের সূত্রপাত হয়েছে কোন সাহিত্যের অনুকরণে, বা উপন্যাসের ধারণা এসেছে বাংলা সাহিত্যে কোন সাহিত্যের অনুকরণে, তখন প্রশ্ন হবে বা উত্তর হবে ইংরেজি সাহিত্যের অনুকরণে। অর্থাৎ ইংরেজি সাহিত্যের অনুকরণে বাংলা ভাষায় উপন্যাসের সৃষ্টি হয়েছে। এ হলো কথা। উপন্যাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে করতে পারো, আমি তোমাদের প্রশ্নের দিকে একটু নজর দিচ্ছি। এরপর আমরা উপন্যাসের পরে চলে আসবো প্রবন্ধের অংশটাতে। ওকে, স্নেহা, প্রিয়মতি, অর্পণ আছেন ক্লাসে, এছাড়া আছেন প্রিয়ম, নমস্কার। ঐশিকী আছেন, জারিন আছেন, কল্প, এছাড়া আছেন অর্পণ, হ্যাঁ ভালো আছে স্যার, অ্যান্ড সায়ন্তন আছেন, প্রিসিলা, গুড ইভিনিং স্নেহা, এছাড়া আছেন অর্পা, এছাড়া আছেন নীল, ওকে, অতুলন আছেন ক্লাসে। এরপরে দেখা যাচ্ছে রাসু সম্ভবত ক্লাসে, ওকে নমস্কার। দেবস্মিতাকে পাচ্ছি আমরা ক্লাসে। রুটিন ডিসেম্বর মাসের গ্রুপে দেওয়া হয়েছে, প্লিজ একটু চেক করে নাও স্যার। অ্যান্ড হচ্ছে নওরিনের উত্তরটা প্রিসিলা দিয়ে ফেলেছে, ভেরি গুড ইভিনিং স্যার। কাকলি পাল আইডি থেকে একজন স্টুডেন্ট আছেন, নাম দিবেন, প্যারেন্টস আইডি থেকে আসলে বুঝতে পারি না কে আছেন। সাদিয়া সাবিলা ক্লাস করছে রেগুলার। প্রত্যয় আছেন, ওকে। শ্রেয়াস মেসেঞ্জারে কিছু প্রশ্ন দিয়েছেন, ওকে চেক করব আমরা। ফুলমণি করুণার বিবরণ, ক্যাথরিন মুফেন্স, আচ্ছা উপন্যাসটি 1852 সালে লেখা। এটাকে বলা হচ্ছে না কারণ এটা বিদেশিদের দ্বারা রচিত। বলা হচ্ছে বাংলায় প্রথম বাংলা উপন্যাস কে রচনা করেন, ওইখান থেকে আসছে না। উপন্যাসের স্ট্রাকচারটা ঠিক ছিল, বাট সেটা বিদেশি কর্তৃক রচিত, সেজন্য ধরা হচ্ছে না, ওই জন্য। গুড কোয়েশ্চেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। এছাড়া আরও আছেন ক্লাসে। আচ্ছা, একটা প্রশ্ন পেয়েছি সাদিয়ার, বলতে চেয়েছে উপন্যাস মূলত গদ্য ভাষায় রচিত, তাহলে কাব্যধর্মী উপন্যাস বলতে কি বোঝানো হয়েছে? ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, এটা সম্পর্কে ধারণা পেতে হলে তোমাকে একটু বেস্ট হচ্ছে যদি তোমরা শেষের কবিতা উপন্যাসটা পড়ে থাকো বা একটু দেখে থাকো। তাতেও যদি এই মুহূর্তে সম্ভব না হয়, আমি একটু তোমাদেরকে হিন্টস দিতে পারি। তোমাদের বইতে একটি কাব্যধর্মী গল্প আছে, সাংকেতিক গল্প, এটা হচ্ছে নিম গাছ। দেখো, এটা মূলত একটা গল্প, কিন্তু লেখা হয়েছে অনেকটা কবিতার মতো করে। তো কাব্যধর্মী উপন্যাস কেমন? ওই উপন্যাসে অনেক কবিতা থাকবে, বিভিন্ন কিছু আমরা কবিতার মাধ্যমে প্রকাশ করতে লেখককে দেখা যাবে। সো ওটাকেই বলা হচ্ছে কাব্যধর্মী উপন্যাস। যে উপন্যাসে অনেক কবিতা থাকবে, বিভিন্ন কারণে বিভিন্ন কবিতার সমাবেশ ঘটবে, সেটাকে বলা যেতে পারে কাব্যধর্মী উপন্যাস। আচ্ছা, থ্যাংক ইউ ফর নাইস কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমরা প্রবন্ধের মধ্যে চলে আসি। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো কমেন্টে করতে থাকুন। আমরা প্রবন্ধের অংশটা আলোচনা করে আবার আসবো তোমাদের পরবর্তী প্রশ্নের মধ্যে। প্রবন্ধ এই টপিকের মানে সাহিত্যের উপরিতে শেষ আলোচনা। আমরা সকলেই অস্পষ্টভাবে বুঝি প্রবন্ধ কাকে বলে বা প্রবন্ধ কি জিনিসটা। প্রবন্ধ গদ্যে লিখিত এমন এক ধরনের রচনা যার উদ্দেশ্য হচ্ছে পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। উপন্যাস কিসে লিখিত হবে? গদ্যে লিখিত হবে। প্রথম কথা, উপন্যাসের
প্রধান উদ্দেশ্য হচ্ছে পাঠকের জ্ঞান তৃষ্ণাকে পরিতৃপ্ত করা, দ্যাট মিনস পাঠককে জ্ঞান দান করা। কোনো সন্দেহ নেই এই জাতীয় লেখার মধ্যে তথ্যের প্রাধান্য থাকবে। সত্যি কথা, উপন্যাসের মধ্যে অনেক কি উপন্যাস না, প্রবন্ধের মধ্যে প্রবন্ধের মধ্যে অনেক তথ্য থাকবে যার ফলে অজ্ঞাত মানে অজানা তথ্যাদি সম্পর্কে পাঠক জানতে পারবে। তাহলে উপন্যাস যারা পড়বে তারা কাহিনী সম্পর্কে জানবে, তারা গল্প সম্পর্কে জানবে, কিন্তু যারা প্রবন্ধ পাঠ করবে তারা কোনো তথ্য জানবে, তাদের জ্ঞান তৃষ্ণা পরিতৃপ্ত হবে, তাই না? তো প্রবন্ধ আমাদের পড়তে খুব একটা ভালো লাগে না, অনেকের লাগে না। কারণটা কি? কারণটা হলো উপন্যাস বলো, গল্প বলো, নাটক বলো, এই যে সাহিত্যের বিভিন্ন ধারা, কবিতা বলো, এগুলো সরাসরি পাঠককে আনন্দ দান করে থাকে, এগুলো সরাসরি পাঠককে আনন্দ দান করে থাকে। এর থেকে প্রবন্ধটা একটু ভিন্ন। কেন ভিন্ন জানো? প্রবন্ধ সরাসরি পাঠককে আনন্দ দান করে না, বরং প্রবন্ধ সরাসরি পাঠককে জ্ঞান দান করে। পাঠকের যে বিষয়ে জ্ঞান তৃষ্ণা আছে, পাঠকের যে বিষয়ে জ্ঞান তৃষ্ণা আছে, সে ওই বিষয়ে প্রবন্ধটা পাঠ করার পর তার জ্ঞান তৃষ্ণা যখন পরিতৃপ্ত হয় তখনই তার আনন্দ লাভ হয়। বুঝতে পারছো? আমার বাংলা সাহিত্য নিয়ে মনে করো জ্ঞান তৃষ্ণা আছে, তাহলে আমি যখন এই টপিকটা পড়বো আমার খুব ভালো লাগবে, আমি জানতে পারছি, অনেক কিছু জানতে পারছি। কিন্তু ধরে নিন আমার এইটা একটা আপনারা টপিক পড়েছিলেন, খুব সম্ভবত মনে আছে আপনাদের, সেটা হলো আমাদের লোকশিল্প। তো আমাদের লোকশিল্প সম্পর্কে আমার তেমন একটা মনে করেন আর কি ইন্টারেস্ট নেই। তাহলে আমি যখন ওই টপিকটা পড়বো আমার তো ভালো লাগবে না, কারণ ওই জ্ঞান তো আমি চাচ্ছি না। আমার জ্ঞান তৃষ্ণা আছে কি নিয়ে? আমার জ্ঞান তৃষ্ণা আছে মনে করেন বাংলা সাহিত্য নিয়ে। তাহলে সাহিত্যের রূপরীতি টপিকটা বা প্রবন্ধটা আমি যখন পড়বো তখন আমার জ্ঞান তৃষ্ণা পরিতৃপ্ত হবে এবং আমি আনন্দও লাভ করব। অন্যদিকে যখন আমি আমাদের লোকশিল্প পড়ব, আমারও তো হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ আমার ওই সম্পর্কে কোনো জ্ঞান তৃষ্ণা নেই। তাহলে এই জায়গায় আমরা বুঝতে পারছি সাহিত্যের সকল শাখার মধ্যে প্রবন্ধ ভিন্ন ধর্মী। সাহিত্যের সকল শাখা সরাসরি পাঠককে আনন্দ দান করে, কিন্তু প্রবন্ধ পাঠককে জ্ঞান দান করে এবং পাঠকের জ্ঞান তৃষ্ণা পরিতৃপ্ত হলে পাঠক তখন আনন্দ লাভ করে। ক্লিয়ার? তাহলে প্রবন্ধ জ্ঞান দানের মাধ্যমে আনন্দ দান করে, আর অন্যান্য সাহিত্যগুলো বা অন্যান্য সাহিত্যের শাখাগুলো, অন্যান্য সাহিত্যগুলো হবে না, অন্যান্য সাহিত্যের অন্যান্য শাখা কি করে? পাঠককে সরাসরি আনন্দ দান করে। কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছে। তারপরে বলল, এখন ধরা যাক একটা নিউজ পেপারের কথা, সংবাদপত্রের কথা বলছে। বলল কি, এখানে বিভিন্ন ধরনের খবর থাকে, তো এর ফলেও তো আমরা অনেক কিছু জানতে পারছি, তাহলে সংবাদপত্রকে কি প্রবন্ধ বলা যাবে? এটা একটা প্রশ্ন। এই সব কিছুই তো গদ্য ভাষায় রচিত হয় এবং উদ্দেশ্য হচ্ছে পাঠককে অজানা বিষয় সম্পর্কে জানানো। তাই গদ্য ভাষায় অন্তর্গত হলে যে কোনো তথ্যবহুল রচনা মানে ইনফরমেশন বা লেখাকে কি আমরা প্রবন্ধ বলতে পারবো? উত্তর হচ্ছে না। সংবাদপত্রে অনেক তথ্য থাকে এবং সেগুলো পড়েও আমরা অজানা বিষয় জানি, সহজ ভাষায় আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি পাই, তাহলে সেটাকে প্রবন্ধ বলা হচ্ছে না কেন? তাই এখানে খুব সুন্দরভাবে একটু পর আপনি পাবেন, শুধু জ্ঞান দান হলেই সেটাকে প্রবন্ধ বলতে পারবো না। প্রবন্ধের সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা সেটা হলো সৃজনশীলতা। শুধু যে কোনো তথ্যবহুল রচনাকেই আমরা সাহিত্য বা প্রবন্ধ বলতে পারবো না যদি না সেটার মধ্যে সৃজনশীলতা থাকে। আমরা একটা প্রবন্ধ যখন পড়ি
সেখানে দেখি এক একজন প্রাবন্ধিকের লেখার স্টাইল এক এক রকম, এক একজন এক একভাবে প্রবন্ধ লিখেন। প্রবন্ধ লেখার সময় ওনারা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেন, অনেক যুক্তির অবতারণা করেন, অনেক উপমা উদাহরণেরও সেখানে আমরা সমাবেশ দেখতে পাই। অন্যদিকে সংবাদপত্রের যে কলামগুলো আমরা পড়ি বা সংবাদপত্রের যে তথ্যগুলো আমরা পাচ্ছি, সেখানে সাদা মাটা ভাবে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরছে। যদিও সংবাদপত্রের ভিতরে কিছু পেজ আছে যেগুলোকে বলি সম্পাদকীয় পেজ, ওখানে অবশ্য বিভিন্ন গল্প, নাটক, উপন্যাস, আর্টিকেল লেখা হয়, সেগুলো সাহিত্যের মর্যাদা পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ফ্রন্ট পেজে মনে করো বাংলাদেশ ক্রিকেট খেলায় জিতে গেল বা হেরে গেল, এটা নিয়ে একটা খবর বের হলো, বা অন্যদিকে একটা দুর্ঘটনা ঘটলো, সেটা নিয়ে একটা খবর বের হলো, এই যে সংবাদগুলো আমরা পাচ্ছি সেগুলোকে কোনোভাবেই প্রবন্ধের আওতায় ফেলা যাবে না। কেন যাবে না? কারণ সেগুলোর মধ্যে সৃজনশীলতার অভাব রয়েছে। তাই যে কোনো তথ্যবহুল রচনাকে প্রবন্ধ বলা যাবে না যদি না সেখানে সৃজনশীলতা না থাকে, বা সৃজনশীলতা থাকলে তবে তথ্যবহুল রচনাকে আমরা প্রবন্ধ বলতে পারি। তারপরে বলেছে সাহিত্যের প্রধান লক্ষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। লেখকের ক্রিয়েটিভিটি বা সৃজনী শক্তির পরিচয় যদি লেখার মধ্যে পরিস্ফুটিত না হয়, তো কোনো লেখাকে প্রবন্ধের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো না বা লক্ষণযুক্ত বলতে পারবো না। এই কারণে সংবাদপত্রে বা খবরের কাগজে প্রকাশিত সমস্ত লেখাই গদ্য ভাষায় রচিত, কিন্তু তারপর সেগুলিকে আমরা প্রবন্ধের মধ্যে কখনো বিবেচনা করতে পারি না। তাহলে জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত সকল রচনাই তো তখন প্রবন্ধ সাহিত্য হিসেবে পরিগণিত হয়ে যেত। বলছে এরকম হলে তার কথাই ছিল না, এরকম হলে সবগুলোকে আমরা প্রবন্ধ বলে ফেলতে পারতাম। তা না হওয়ার কারণ হচ্ছে ওই সৃজনশীলতার অভাব। আমি আবারও বলছি, পত্রিকার মধ্যে ভেতরে কিছু পেজ থাকবে, যারা রেগুলার নিউজ পেপার পড়ো বা বাসায় নিউজ পেপার নাও বা খেয়াল করেছো, নিশ্চয়ই দেখেছো, ভেতরে কিছু পেজ আছে, ওখানে লেখা থাকে সাহিত্য সমাচার, বা লেখা থাকতে পারে সম্পাদকীয়, মাঝখানের দিকে করে 2-3টা পেজ থাকে বা 1-2টো পেজ থাকে, সেখানে বিভিন্ন জন লেখা টেখায় পাঠায়, সেটা পুরোটাই সাহিত্যের বিষয়। কিন্তু ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ বা পিছনের দিকে যে পেজগুলো থাকে, ওই পেজগুলোতে যে বিভিন্ন ঘটনাগুলো থাকে, সেখানে আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি, অনেক জ্ঞান আমাদের বৃদ্ধি পাচ্ছে, বাট সেগুলো কোনোটাই সাহিত্য হবে না। কেন হবে না যদি প্রশ্ন হয়, বা কেন প্রবন্ধ হবে না, তার একটাই কারণ, সেখানে সৃজনশীলতার অভাব। এই যে এতক্ষণ ধরে আমি ইনফরমেশনটা নিয়ে কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবজেক্টিভের জন্য। এখান থেকে বিভিন্ন ধরনের পেঁচিয়ে প্রশ্ন করতে পারে। আই থিঙ্ক কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, বাট যেভাবেই প্রশ্ন করুক না কেন তুমি উত্তর দিতে পারবে। মনে রাখা প্রয়োজন, সাহিত্যের যা চিরন্তন উদ্দেশ্য, সাহিত্যের উদ্দেশ্য কি? সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য সৃষ্টি এবং আনন্দদান। বিষয়টা একটু বুঝেই বলে, একজন সাহিত্যিক বলতে কবি হতে পারে, গল্পকার হতে পারে, উপন্যাসিক হতে পারে, নাট্যকার হতে পারে, প্রাবন্ধিক হতে পারে। কেন সাহিত্য রচনা করেন? কেন করেন? ওনার উদ্দেশ্য হচ্ছে পাঠককে আনন্দ দান করা। তাহলে আনন্দ দানের বিষয়টা বুঝতে পেরেছি। সেকেন্ড কথাটি হলো সৌন্দর্য সৃষ্টি। সৌন্দর্য সৃষ্টি এই জিনিসটা কি? একজন লেখক বা সাহিত্যিক যখন সাহিত্য রচনা করতে চান, তখন ওনার উদ্দেশ্য থাকে যেন ওনার সাহিত্যটা খুব সুন্দর হয়। যে সাহিত্যিকের সাহিত্য রচনা যত সুন্দর হবে, পাঠক তত আনন্দ পাবে। যে সাহিত্যিকের সাহিত্য যত সুন্দর হবে, পাঠক সেটা পাঠ করে ততই আনন্দ পাবে। তাই সাহিত্যের উদ্দেশ্য অবশ্যই সৌন্দর্য সৃষ্টি। এই সৌন্দর্য মানে সাহিত্যটা খুব সুন্দর হতে হবে, হৃদয়গ্রাহী হতে হবে, এবং সেটা পড়ে তখনই পাঠক আনন্দ লাভ করবে। আশা করি বুঝতে পেরেছ বিষয়টা। প্রবন্ধের উদ্দেশ্য একই, কারণ প্রবন্ধও তো সাহিত্যের অন্তর্ভুক্ত। সাধারণত কল্পনা শক্তি এবং বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্পর্কে আত্মসচেতন হয়ে যে নাতিদীর্ঘ মানে সংক্ষিপ্ত, খুব বেশি বড় নয়, নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন, তাকেই প্রবন্ধ বলে অভিহিত বা উল্লেখ করা হয়। এই লাইনটা একটু বুঝবো আমরা। প্রবন্ধ সাধারণত কেমন হয়? কল্পনা শক্তি, ওনার কল্পনা শক্তির মাধ্যমে উনি লিখছেন। বুদ্ধিবৃত্তিরও দরকার আছে, কারণ
উনি যখন প্রবন্ধটা লিখছেন তখন অনেক যুক্তি দিয়ে ওনাকে ওনার মনের চিন্তা চেতনাটা পাঠকের কাছে উপস্থাপন করতে হচ্ছে। সেক্ষেত্রে একজন প্রাবন্ধিকের অনেক বুদ্ধিমত্তারও দরকার আছে। তাহলে প্রবন্ধের আকার কেমন হবে? প্রবন্ধের আকার খুব বেশি বড় হবে না, তাই বলা হচ্ছে নাতি দীর্ঘ। নাতি দীর্ঘ বলতে বুঝিয়েছে নয় অতি দীর্ঘ, খুব বেশি বড় হবে না। তবে কিছু কিছু প্রবন্ধ বড়ও হতে পারে, প্রবলেম হয় না সেক্ষেত্রে। প্রবন্ধের ভাষা এবং দৈর্ঘ্য নানা রকম হতে পারে। দৈর্ঘ্য বলছে নানা রকম হতে পারে, ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ক্ষেত্র বিশেষে বড়ও হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু সেটা অবশ্যই গদ্যে এবং সাধারণত নাতি দীর্ঘ আকারে লেখা হয়। সাধারণত নাতি দীর্ঘ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাঝারি এবং বড়ও দেখা যায়, সমস্যা নেই সেক্ষেত্রে। প্রবন্ধের প্রকারভেদ আছে দুইটি, একটি হচ্ছে তন্ময়, একটি হলো মনময়। ইংরেজিতে নামও দিয়েছে অবজেক্টিভ এন্ড সাবজেক্টিভ। কাকে বলে এটাও দরকার আছে। বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে বস্তুনিষ্ঠ প্রবন্ধ লেখা হয় সেগুলোকে তন্ময় বা বস্তুনিষ্ঠ বলা হয়। তাহলে তন্ময়ের অপর নাম কি জিজ্ঞেস করলে আমরা উত্তর দেব বস্তুনিষ্ঠ, আর ইংরেজিতে বললে আমরা বলবো অবজেক্টিভ। আচ্ছা, কাকে বলে? বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে যে ধরনের প্রবন্ধ রচিত হয় তাকে আমরা বলছি তন্ময় প্রবন্ধ। অ্যাকচুয়ালি তন্ময় প্রবন্ধটা কি? তন্ময় প্রবন্ধ হলো কোন একটা বিষয়ের উপর লেখা। যেমন এখন যে টপিকটা পড়ছে এটা হলো তন্ময় প্রবন্ধ। কেন? এটা কোন বিষয়ের উপর লেখা? বাংলা সাহিত্যের উপর লেখা। তাহলে কোনো একটা বিষয়ের উপর যখন কোনো একটা লেখা পাবো সেটাকে তন্ময় বলা হবে। আরো সহজভাবে আমরা তন্ময় মন্ময়কে ভাগ করি। এভাবে বললে মানুষ বুঝতে পারবে না। বইতে যেভাবে বলেছে আমরা একদম সহজভাবে বলি। মনময়, নামের মধ্যেই মন শব্দটা আছে, যদিও মন বাট উচ্চারণ হচ্ছে মন। যেখানে লেখক তার মনের কথাবার্তা বেশি বলবেন, তার মনের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাবেন, সেগুলোকে আমরা বলবো মনময়। আর যেখানে লেখক তার জ্ঞানের প্রাধান্য ঘটাবেন, বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসবেন, সেগুলোকে আমরা বলবো তন্ময়। যেমন ধরেন এই যে টপিকটা, এখানে লেখকের মন গড়া কথা বলার সুযোগ নেই। এখানে লেখক বরং বিভিন্ন ইনফরমেশন দিয়েছেন, কোন উপন্যাসটা কখন কে লিখেছেন, প্রবন্ধ কখন কে লিখেছেন, প্রবন্ধের প্রকারভেদ কয়টি, এই ধরনের ইনফরমেশনগুলো তো উনি নিজে থেকে নিজের মন গড়াভাবে তিনি তৈরি করতে পারবেন না। ওনাকে ওই ইনফরমেশনগুলো যা উনি জানেন সেগুলোকে সাহিত্য মানে সেগুলোকে আর একটা সৃজনশীল ভাষায় তিনি সেগুলো উপস্থাপন করেছেন। অন্যদিকে আপনি যখন শিক্ষা ও মনুষ্যত্ব টপিকটা পড়বেন সেখানেও আপনি দেখেন লেখকের মনের কিছু কথাবার্তা, অর্থাৎ তিনি নিয়ে এসছেন, সেখানে ইনফরমেশন কম। তাহলে যেটা ইনফরমেটিভ সেটা হচ্ছে তন্ময়, আর যেটা ইনফরমেটিভ না বরং লেখকের মনের কথাবার্তা বেশি সেটাকে আমরা বলতে পারি তন্ময়। ধরে নিন ক্লাস 8-এ আপনি পড়েছেন আমাদের লোকশিল্প। খুব সম্ভবত মনে আছে কনসেপ্টটা কেমন হতে পারে। ওই আমাদের লোকশিল্প এটা হলো তন্ময়। কেন তন্ময়? কারণ সেখানে শীতল পাটি কোথায় পাওয়া যায়, বাংলাদেশের নকশি কাঁথা কারা তৈরি করে, কোন সময় তৈরি করে, জামদানি শাড়ি কোথায় কোন এলাকায় তৈরি হয়, এই যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছি এটা উনি নিজের মন গড়া তৈরি করতে পারেননি, বরং উনি ওনার নলেজ থেকে, জ্ঞান থেকে সেগুলো সৃজনশীল শক্তির সাহায্যে উপস্থাপন করেছেন। তাহলে সেটাকে আমরা বলতে পারি তন্ময়। আমাদের যে বই পড়া আছে, বই পড়াটা হচ্ছে মনময়। কেন? কারণ লেখক তার মনের চিন্তা চেতনা দিয়ে লিখেছেন। উনি বলেছেন স্কুল কলেজের অবস্থা থেকে লাইব্রেরির অবস্থা অনেক ভালো, বরং স্কুল কলেজের চেয়ে তিনি লাইব্রেরিকে উপরে রেখেছেন, লাইব্রেরিকে তিনি মনের হাসপাতাল বলেছেন। এই যে ইনফরমেশনগুলো তিনি এই যে তার তথ্য না, যে লেখনীটা তিনি লিখলেন, সে লেখনীটা সম্পূর্ণরূপে ওনার নিজস্ব চিন্তা চেতনা, ওনার মনের চিন্তা চেতনা, উনি সেটাকেই বিভিন্ন যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। তাই আমরা সেটাকে বলতে পারি সেটা হচ্ছে তোমার মনময়। কেন তন্ময় নেই? কারণ সেখানে ইনফরমেশন একদম নেই বললেই চলে। ইনফরমেশন দুই একটা পেয়েছি আমরা। তারপর ধরেন আমরা যদি পল্লী সাহিত্যের কথা বলি, পল্লী সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত একের পর এক তথ্য দেখতে পাচ্ছি, কোন পল্লী সাহিত্যটা এখন আছে, কোন গানটি কে লিখেছেন, হ্যাঁ, এই ধরনের তথ্যগুলো, কোনটি মারফতি গান, কোনটি ভাটিয়ালি গান বা কোনটি খনার বচন, এগুলো সব হচ্ছে তথ্য। কোনো তথ্য ছাড়া এই ধরনের প্রবন্ধ কেউ লিখতে পারবে না। তাই এটাকে আমরা বলছি এটা হচ্ছে তন্ময়। কোনটা? তোমার নাম বলো না। পল্লী সাহিত্য হচ্ছে তন্ময়।
তাহলে আমাকে একটু ভেবেচিন্তে জানাতে পারেন কিনা দেখেন। উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা একটা প্রবন্ধ, কিন্তু আমার প্রশ্ন হলো এটা কোন ধরনের প্রবন্ধ। আপনি এ অথবা বি লিখলে হবে। এ হচ্ছে তন্ময়, বি হচ্ছে মন্ময়। আপনি একটু ভেবে আমাকে উত্তর দিন এ অথবা বি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আলোচনাটা আপনি বুঝতে পারছেন। আমি একটু পর উত্তরের দিকে যাচ্ছি। আমি আরেকটু পড়ি। বলছে এই ধরনের প্রবন্ধ সাধারণত কোনো সুচিন্তিত বা সুনির্দিষ্ট চৌহদ্দি বলতে বুঝিয়েছে সীমারেখা, মানে সাইজ আর কি, আদি মধ্য এবং অন্ত সমন্বিত চিন্তা প্রধান সৃষ্টি। আচ্ছা, তাহলে এই ধরনের কোনটা তোমার তন্ময় প্রবন্ধগুলো একটা নির্দিষ্ট চৌহদ্দির মধ্যে থাকবে, এবং এখানে লেখকের কিছু চিন্তাও থাকবে। উনি কোনো একটা বিষয় নিয়ে সম্পূর্ণরূপে চিন্তা করতে পারেন, আদি মানে শুরু থেকে শেষ পর্যন্ত উনি চিন্তা ভাবনা করে লিখতে পারেন। চিন্তা ভাবনা করে লিখতে পারেন বলতে ওনার যে থট আছে, যে চিন্তা চেতনা আছে, পুরোটাই তিনি তার লেখার মধ্যে নিয়ে আসতে পারেন, অথবা আংশিক নিয়ে আসতে পারেন। তবে সাধারণত উনি ওনার চিন্তা চেতনা পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত, অন্ত পর্যন্ত উনি ওনার চিন্তা চেতনা যেটা আছে বা চিন্তাধারা যেটা আছে, ওই বিষয় সম্পর্কে ওনার যে জ্ঞান আছে সব কিছুই তিনি তুলে ধরেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের লেখার মধ্যে লেখকের পাণ্ডিত্য অবশ্যই থাকতে হবে, অনেক নলেজ থাকতে হবে, আদারওয়াইজ লেখা সম্ভব নয়। যেমন পল্লী সাহিত্য লিখতে গিয়ে পল্লী সাহিত্য সম্পর্কে অনেক জ্ঞান থাকতে হবে, আদারওয়াইজ লেখা সম্ভব নয়। বাংলা সাহিত্য সম্পর্কে না জানলে তুমি কখনোই এই টপিক লেখা তোমার পক্ষে সম্ভব নয়। তাই অবশ্যই এই ধরনের লেখা বা প্রবন্ধ রচনার ক্ষেত্রে লেখকের পাণ্ডিত্য, বুদ্ধি এবং জ্ঞানের পরিচয় মুখ্য হয়ে দেখা যায়। আমি তোমাদের উত্তরগুলো দেখি এবং প্রশ্নগুলো দেখি, এরপরে লাস্ট প্যারাটা দেখব। ওকে, অনেকে উত্তর দিচ্ছ। আমি কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিতে দিতে একটু নিচের দিকে যাই। ওকে, মাহমুদ আছেন, দইতা আছেন আমাদের সাথে, সাহিল ক্লাসে এসেছেন, এবং সুহা এসছেন ক্লাসে, সংযুক্ত আছেন। আচ্ছা, সংযুক্ত বলছেন রম্য কাহিনী কি? আচ্ছা, রম্য কাহিনী হচ্ছে রম্য রচনা। রম্য কাহিনী হচ্ছে রম্য রচনার অপর নাম। রম্য রচনা কি? রম্য রচনা হচ্ছে প্রবন্ধেরই একটি উপশাখা, প্রবন্ধের একটি উপশাখা। আবারও বলছি, রম্য রচনারই অপর নাম হচ্ছে রম্য কাহিনী। রম্য কাহিনী হলো প্রবন্ধের একটি উপশাখা, শাখা নয়, উপশাখা। শাখা কয়টি? দুইটি। এর থেকে যখন আরেকটি বের হবে তখন সেটাকে আমরা বলবো উপশাখা। শাখা কয়টি? দুইটি। এর থেকে যখন আরেকটি বের হবে তখন সেটাকে আমরা বলবো উপশাখা। এই মন্ময় প্রবন্ধেরই একটা অংশ হচ্ছে, বা মন্ময় প্রবন্ধেরই অন্তর্ভুক্ত হচ্ছে রম্য রচনা। তাহলে প্রবন্ধ কয় প্রকার? দুই প্রকার, মন্ময়, তন্ময়। এই মন্ময়ের অন্তর্ভুক্ত হচ্ছে রম্য রচনা। আচ্ছা, তাহলে রম্য রচনা বলতে বোঝায় রম্য কাহিনীকে। এটা কি জিনিস? এটা মূলত হচ্ছে একটি প্রবন্ধ। এটা মূলত হচ্ছে একটি প্রবন্ধ। কোন ধরনের প্রবন্ধ? যে ধরনের প্রবন্ধগুলো একটু ব্যঙ্গার্থক হয়, যে ধরনের প্রবন্ধগুলো একটু কেমন হয়? ব্যঙ্গার্থক বা হাস্যরসার্থক হয়, সেগুলোকে আমরা বলি রম্য রচনা। যে ধরনের প্রবন্ধগুলো একটু ব্যঙ্গার্থক হয় সেগুলোকে আমরা কি বলি? রম্য রচনা বলি। তোমাদের বইতে একটি রম্য রচনার উদাহরণ আছে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নিরহ বাঙালি একটা টপিক আছে, যেটা আগে পড়ানো হতো, এখন পড়ানো হয় না। এটা একটু পড়লে তোমরা বুঝতে পারবে এটা পুরোটা একটা ব্যঙ্গার্থক রচনা, তাই আমরা এটাকে বলতে পারি রম্য রচনা বা ব্যঙ্গধর্মী প্রবন্ধ। আচ্ছা, গুড কোয়েশ্চেন। অ্যান্ড বলেছে উপন্যাস এবং গল্পের মধ্যে পার্থক্য কি রয়েছে নীল? এটা খুব সহজ পার্থক্য, আকারের পার্থক্য। গল্প আকারে ছোট হবে, উপন্যাস আকারে অনেক বড় হবে। গল্পে শুরু থেকে শেষের বিস্তারিত বিবরণ নাও থাকতে পারে, অনেক সময় থাকে, বাট সেটা উপন্যাসে থাকবে, কারণ অবশ্যই থাকবে, আকারে বড় সে কারণে থাকবে। রম্য রচনার কমেডির মধ্যে পার্থক্য কি? রম্য রচনার কমেডি, রম্য রচনা ব্যঙ্গার্থক হয় আর কমেডি হাস্যরসার্থক হয়। দুটোর লেখনী তো দুই রকম, একটা প্রবন্ধের মতো, আরেকটা হচ্ছে তোমার নাটক। কমেডি হচ্ছে নাটকের শ্রেণী বিভাগ। একটু বুঝার চেষ্টা করো, নাটক কেমন হয়? বহিপীর যেমন পেয়েছো সেরকম একটা নাটক আর কি। তাহলে নাটকের একটি প্রকারভেদ হচ্ছে কমেডি,
আর প্রবন্ধের একটি প্রকারভেদ হচ্ছে রম্য রচনা। তাহলে কোনো হাস্যরসাত্মক নাটককে আমরা কমেডি বলি, কিন্তু কোনো ব্যঙ্গার্থক প্রবন্ধকে আমরা রম্য রচনা বলি। তাহলে প্রবন্ধের মধ্যে কোনো কাহিনী থাকে না, ঘটনা থাকে না। যেমন বহিপির একটা ঘটনা আছে, আমাটির ভেঁপুর একটা ঘটনা আছে, সুভার মধ্যে একটা ঘটনা আছে, যদিও এগুলো উপন্যাস না বা নাটক না, কথা প্রসঙ্গে বললাম আর কি, কাহিনী বোঝানোর জন্য। বাট উপেক্ষিত শক্তির উদ্বোধনের মধ্যে কোনো কাহিনী নেই, শিক্ষা মনুষ্যত্বের মধ্যে কাহিনী নেই, মানে গল্প নেই, গল্প আকারের কোনো কাহিনী নেই, কোনো ঘটনা ওরকম নেই। তাই কোনো ব্যঙ্গধর্মী প্রবন্ধ যদি পাই যেটার মধ্যে কোনো কাহিনী নেই, সেগুলিকে আমরা বলতে রম্য রচনা। বেটার হচ্ছে তোমার ওই যে বললাম নিরীহ বাঙালিটি একটু সময় সুযোগ করে যদি একটু করে চেক করে নাও, তাহলে বুঝতে পারবা যে কেমন হতে পারে। ডেমো তোমার চোখের সামনেই আছে, আর বিস্তারিত লাগলে পরে আরেকবার বুঝিয়ে বলবো আর কি। প্রবাস বন্ধুকে প্রবন্ধ কখনোই বলা যাবে না। কেন যাবে না জানো? এটা প্রশ্নটা করেছে রিপা বড়ুয়া আইডি থেকে কোনো একজন স্টুডেন্ট। কেন বলা যাবে না তার কারণটা হলো, প্রবাস বন্ধুর মধ্যে তো একটা কাহিনী আছে, প্রবন্ধের মধ্যে কাহিনী থাকে না। হ্যাঁ, তবে কোনো ব্যক্তির জীবনী নিয়ে যখন একটা প্রবন্ধ রচিত হয়, যেমন ধরো রবীন্দ্রনাথকে নিয়ে আমি একটা প্রবন্ধ রচনা করলাম, সেখানে অবশ্যই রবীন্দ্রনাথের জীবনে কোনো কাহিনী চলে আসতে পারে, সেটা ভিন্ন বিষয়। জীবন চরিত যেগুলো বলে সেগুলো প্রবন্ধের আওতায় আসে। কিন্তু ওটা ছাড়া অন্যগুলো আমরা যদি চিন্তা করি, ধরো প্রবাস বন্ধুর কথা বলছো, প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনী, গল্প, ভ্রমণ কাহিনী, বুঝতে পেরেছ? এটা প্রবন্ধের আওতায় আসবে না। কেন আসবে না? তার কারণ হলো প্রবন্ধের মধ্যে কোনো কাহিনী বা ঘটনা থাকে না, যেটা অলরেডি প্রবাস বন্ধুর মধ্যে আছে। রনি ওয়াদ্দেদার আইডি থেকে প্রশ্ন এসেছে, সংবাদপত্রের প্রথম পাতায় তো না প্রতিবেদনমূলক কোনো কিছু থাকলেও প্রতিবেদনমূলক না, হবে না, কারণ ওটার কোনো একটা বাস্তব ঘটনাকে তুলে ধরেছে, সেটা সৃজনশীল রচনা নয়। ওই কারণে প্রতিবেদন মানে আমরা লিখছি হয়তো প্রতিবেদন, কিন্তু ওটা সাহিত্যের মর্যাদা নেই ওটার মধ্যে। একটা সাহিত্যের মধ্যে যেরকম লেখাটা হবে সেরকম লেখাটা নেই। যেভাবে একটা সাহিত্য লেখকের মনকে নিয়ে বা একজন সাহিত্যিক লেখকের মনকে নিয়ে চিন্তা ভাবনা করে তিনি লিখেন, সংবাদপত্র হবে না, কথাটাকে খুব সাবলীল ভাষায় তুলে ধরছে, সেখানে সাহিত্যের কোনো স্থান নেই। আচ্ছা, উত্তর দিয়েছে আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট, সাদিয়া এবং প্রিসিলা, অর্পণ, শিমুল দাস, আর অনেকেই উত্তর দিচ্ছেন, উত্তর দিচ্ছেন সকলেই। ওকে, ফাইন, ভেরি গুড। ভেরি গুড, আমি অনেকের উত্তর পেয়েছি, সাবাস, ভেরি গুড। কিছু প্রশ্ন পেয়েছি, একটু সময় নাও, আমি দেখছি প্রশ্নটা। ফাইন। প্রহসন আর রম্য রচনার মধ্যে পার্থক্য কি? প্রহসন হচ্ছে নাটকের প্রকারভেদ, আর রম্য রচনা হচ্ছে প্রবন্ধের প্রকারভেদ। লেখনী নিশ্চয়ই ডিফারেন্ট হবে, একটার মধ্যে কাহিনী থাকবে আর এটার মধ্যে কোনো কাহিনী থাকবে না। ওটা হচ্ছে ব্যঙ্গধর্মী নাটক প্রহসনটা, আর রম্য রচনা হলো ব্যঙ্গধর্মী প্রবন্ধ। লেখার স্টাইল তো ডিফারেন্ট হবে, তাই না? একটাতে কাহিনী থাকবে, একটাতে থাকবে না। সাইজ নিয়েও ভ্যারি করবে, প্রহসনটা আকার অনেক বড় হবে, কমেডি আকার অনেক বড় হবে, এটা এত বড় হবে না। এই হচ্ছে পার্থক্য আর কি। হ্যাঁ, আমাদের রসায়ন পদার্থ না ওগুলো প্রবন্ধ হবে না, কারণ সেখানে তোমার সৃজনশীল একজন সাহিত্যিক যখন প্রবন্ধ লিখেন, যে সৃজনশীলতা তিনি দেখান ওখানে সেটা নেই, শুধু তথ্যগুলো আছে, সেজন্য সেগুলোকে প্রবন্ধ বলা যাবে না। ওরকম যদি হতো তাহলে নিউটন, আইনস্টাইন যারা আছেন সবাই এক একজন বিখ্যাত সাহিত্যিক হয়ে বসে থাকতেন। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে। রাইট অ্যান্সার হচ্ছে মনময়। কেন বলি? উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটার মধ্যে লেখক বুঝিয়েছেন আমাদেরকে, বা প্রাবন্ধিক বুঝিয়েছেন আমাদেরকে, আমাদের সমাজের যারা অবহেলিত শ্রেণী তাদেরকে ক্রমাগত অবহেলা করার কারণে তারা কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছে না, তাই আমাদের এত অধঃপতন এই বিষয়টা। এবং আমাদের জাতীয় যে দুর্দশা, সেখান থেকে পরিত্রাণের জন্য অবশ্যই তাদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। এই যে ওনার মনের কথাটাকে তিনি
নানা যুক্তি দিয়ে, নানাভাবে উপমা টেনে, যুক্তি দিয়ে, উদাহরণ টেনে তিনি উপস্থাপন করেছেন। তাই অবভিয়াসলি এটা হচ্ছে মন্ময়মূলক প্রবন্ধ। ভেরি গুড। আমরা শেষের দিকে চলে এসেছি, টপিকের শেষের দিকে, বাট ক্লাসের শেষের দিকে না। আজকের ক্লাস আবারও বলেছি, মানে প্রথমেই বলেছি, এখনও বলছি, একটু সময় নেবো আমরা আজকের ক্লাসে। কতক্ষণ চলবে জানি না, বাট একটু সময় হবে, লেন্দি হবে আমাদের। এটার পর একটা কবিতায় যাবো। রানার কবিতা নিয়ে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল। রানার কবিতাটা আমরা পড়েছি অনেক আগে, সো রানার কবিতাটা আমরা একটু আজকে সংক্ষেপে বুঝে নিব, তবে বেশিক্ষণ লাগবে না। রানার কবিতাটা খুব সহজ একটা কবিতা। আরেকটি শ্রেণীর রচনাও সেখানে সম্ভব যেখানে লেখকের মেধা শক্তি অপেক্ষা, মানে জ্ঞান শক্তি অপেক্ষা তার ব্যক্তি হৃদয় প্রধান হয়ে ওঠে। ব্যক্তি হৃদয় মানে হচ্ছে মন। তাহলে মনকে প্রাধান্য দিয়ে যে সাহিত্য বা যে প্রবন্ধ, তাকে আমরা বলবো মনময় প্রবন্ধ। নাম দিয়ে বুঝতে পারবো। একে বলা হয় মনময় প্রবন্ধ। রবীন্দ্রনাথের অধিকাংশ প্রবন্ধ এই পর্যায়ে, কোন পর্যায়ের? ওই মনময় প্রবন্ধ এর অন্তর্ভুক্ত। ফরাসি ভাষায় বেল লেথর, সম্ভবত উচ্চারণটা আমি ঠিক বুঝলাম না, ধরনের একটা বলে একটা শব্দ আছে। ইংরেজি তো একে বেল লেথরই বলে, কিন্তু এর কোনো সঠিক বাংলা নেই। বেল লেথরের কোনো সঠিক বাংলা নেই। তবে বাংলা যদি করতো, সুন্দরভাবে একে লেখা যেতে পারতো চারুকথন, কিন্তু চারুকথন বলে না কেউ। বেল শব্দের অর্থ হচ্ছে সুন্দর বা চমৎকার, আর লেথর শব্দের অর্থ হচ্ছে, লেটার থেকে আসছে লেথর শব্দটা, যার অর্থ হচ্ছে অক্ষর। তাই বেল লেথরকে যদি বাংলায় আমরা কোনো নাম দিতে চাইতাম, চারুকথন বললে খুব সুন্দর হতো। এটা লেখকের অভিমত। তাহলে ফরাসি ভাষায় যেটা বেল লেথর বলি, ইংরেজিতে সেটা বেল লেথরই বলি, বাট এটার কোনো বর্তমান বাংলা নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে স্যার বেল লেথর জিনিসটা কি ফরাসি ভাষায়? যেমন ইংরেজিতে আমরা ড্রামা বলি, এটার জন্য বাংলায় কি ব্যবহার করি? নাটক বলি। ইংরেজিতে যেটা আমরা পোয়েম বলি, বাংলায় সেটাকে আমরা কি বলছি? কবিতা বলছি। ইংরেজিতে যেটাকে আমরা নোভেল বলছি, বাংলায় সেটাকে আমরা কি বলছি? উপন্যাস বলছি। তো ইংরেজিতে বা ফরাসি ভাষায় যেটাকে বেল লেথর বলছি, ওই জাতীয় লেখাকে বাংলায় কি বলছি? এখনো পর্যন্ত আমরা তেমন কিছু বলছি না। তবে এগুলো কোন ধরনের অন্তর্ভুক্ত হতে পারে সেটা নিয়ে একটু কথাবার্তা বলছে। দেখো, বেল লেথর মনময় প্রবন্ধের উৎকৃষ্ট উদাহরণ। তাহলে বেল লেথরের ডিরেক্ট বাংলা না করলেও ওই বেল লেথর জাতীয় লেখাগুলোকে আমরা মনময় প্রবন্ধ বলি। বেল লেথর জাতীয় লেখাগুলোকে আমরা মনময় প্রবন্ধ বলি। তাহলে যদি কেউ বলে স্যার বেল লেথর কেমন হয়? মনময় প্রবন্ধ যেমন হয় তেমনই হয় কোনটা? মনময় প্রবন্ধ যেমনই হয় তেমনই হয় কোনটা? বেল লেথরটা। বুঝতে পেরেছো? বাট বেল লেথরকে বাংলায় কি বলে না, মনময় বলে না, কারণ এটা বাংলা নেই। তবে ওই জাতীয় লেখাগুলো কেউ যদি বাংলা ভাষায় লিখে, আমরা সেগুলোকে কি বলি বলো তো? ওই বৈশিষ্ট্য অনুসারে সেগুলোকে আমরা মনময় প্রবন্ধ বলি। ধরো ইংরেজিতে যেটাকে নোভেল বলছি, ওই বৈশিষ্ট্য নিয়ে কেউ যদি বাংলা ভাষায় কোনো কিছু লিখে, তাকে আমরা উপন্যাস বলবো। ইংরেজিতে যে বৈশিষ্ট্য নিয়ে ড্রামা রচিত হয়, সেম বৈশিষ্ট্য নিয়ে বাংলা ভাষায় যদি কেউ কিছু লিখে, তাকে আমরা নাটক বলবো। তাহলে ইংরেজি ভাষায় কেউ যে বেল লেথর লিখে, সেটাকে বাংলা ভাষায় যখন কেউ কিছু লিখে, সেটাকে আমরা মনময় প্রবন্ধ বলবো। বাট মনময় প্রবন্ধের ইংরেজি বেল লেথর নয়, বা বেল লেথরের বাংলা মনময় প্রবন্ধ নয়। আচ্ছা, যা হোক, রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ বইটির সকল লেখাই মনময় প্রবন্ধের অন্তর্ভুক্ত। আমরা আগেও জেনেছি যে রবীন্দ্রনাথের বেশিরভাগ লেখা মনময় প্রবন্ধের, তার বিচিত্র প্রবন্ধের সবগুলো প্রবন্ধই হচ্ছে কি মনময় প্রবন্ধের উদাহরণ। এগুলো অবজেক্টিভের জন্য দরকার আছে। এই ধরনের লেখাকে অনেকে ব্যক্তিগত প্রবন্ধ বলারও পক্ষপাতী। কারণ কেন বলা হয় জানো? কারণ এই ধরনের লেখায় লেখকের ব্যক্তিগত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে। এই ধরনের লেখায় লেখকের ব্যক্তিগত চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটে তার লেখনির মাধ্যমে। তাই এই ধরনের লেখাকে আমরা, এই ধরনের বলতে মনময়কে বোঝাচ্ছি, এই ধরনের লেখাকে মানুষ ব্যক্তিগত প্রবন্ধও বলে থাকে। তারপরে বললো রম্য রচনা, ওই যে তোমাদের মনে রম্য রচনা নিয়ে ঘুরপাক খেলো, এটা নিয়ে বলছে, নামে একটি কথা অনেক দিন যাবৎ ব্যক্তিগত প্রবন্ধ বোঝাতে বোঝা হলো দুটো একই জাতীয় নয়। দেখো, আমরা বলেছিলাম এটারই একটা শাখা হচ্ছে কোনটা? রম্য রচনা। আর মনময়ের অপর নাম কি? মনময়ের অপর নাম হচ্ছে ব্যক্তিগত প্রবন্ধ। এটা হচ্ছে একটা অপর নাম। আর এটারই একটা শাখা হচ্ছে কোনটা? বা এটারই শাখা হচ্ছে তোমার কোনটা?
রম্য রচনা। তাহলে দুটো একই নয় কেন? দুটো একই নয় কেন বুঝে নাও। যেমন ধরো, রম্য রচনা হতে হলে সেটাকে ব্যঙ্গধর্মী হতে হবে, কিন্তু বই পড়া বুঝি ব্যঙ্গধর্মী? বা আমরা যে বললাম উপেক্ষিত শক্তির উদ্বোধন বা শিক্ষ মনুষ্যত্ব, এগুলো বুঝি ব্যঙ্গধর্মী? ওগুলো তো ব্যঙ্গধর্মী না। তাহলে রম্য রচনা মন্ময় হবে, কিন্তু সকল মন্ময়কে আমরা রম্য রচনা বলতে পারবো না। সকল রম্য রচনাকে আমরা চাইলে মন্ময় বলতে পারি, বাট সকল মন্ময়কে আমরা রম্য রচনা বলতে পারবো না। এটার অন্তর্ভুক্ত হচ্ছে এটা, বাট এটাকে এটার অপর নাম বলা যাবে না, ওটা বোঝাতে চেয়েছে। বেল্লেতর বোঝাতে রম্য রচনা তাই ব্যবহার করা ঠিক নয়, পার্থক্য আছে। কারণ রম্য শব্দটি এমনভাবে ইঙ্গিত করে সেটা লেখাটা খুব সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, কিন্তু রম্য রচনার বিষয় খুব গুরুগম্ভীর হতে পারে। মানে লেখাটা খুব সিরিয়াস হবে না, মানে বুঝিয়ে বলি, মন্ময় প্রবন্ধের লেখাটা একটু সিরিয়াস হবে। বই পড়া দেখো অনেক কঠিন ভাবে লিখেছেন, তাই না? শিক্ষ মনুষ্যত্ব অনেক কঠিন ভাবে লিখেছেন। তোমাদেরকে যখন পড়াতে যাই আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের শেষ নাই, তাই না? কিন্তু রম্য রচনা খুব সহজ স্বাভাবিক ভাষায় লেখা হবে, কারণ সেখানে পড়ে পাঠককে হাস্যরসের একটা বিষয় আছে, ব্যঙ্গার্থকর একটা বিষয় আছে। তাহলে প্রবন্ধও ঠিক আছে, বাট সেটা একটু মজা করে লিখবে। কোনটা? রম্য রচনার। বাট এটার লেখাটা খুব সিরিয়াস হবে, গুরুগম্ভীর হবে। তাই বলছে রম্য রচনার যে লেখনীটা সেটা খুব সিরিয়াস গুরুগম্ভীর হবে না, কিন্তু যে বিষয়টা নিয়ে লিখবে সেটা অনেক সিরিয়াস হবে। যেমন ধরো নিরীহ বাঙালির কথা বলি। নিরীহ বাঙালি আমাদের বাঙালির খাসিয়ত, মানে স্বভাব যে কিরকম খাইষ্ঠা, কিরকম খারাপ, সেটা নিয়ে উনি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন। উনি সমানে বাঙালি পুরুষ এবং নারী দুটোকেই লেখনির মাধ্যমে জুতো পেটা করেছেন টাইপের অবস্থা। বাঙালি পুরুষ খেতে ভারী পছন্দ করে, ভোজন রসিক, আর ঘুমাইতে পারলে তো কথাই নেই। কাজে টাজে আমাদেরকে পাওয়া যাবে না, অলসতার একেবারে আমরা চরম শীর্ষে অবস্থান করছে। এই যে বিষয়গুলো নিয়ে তিনি এত ব্যঙ্গ করে লিখেছেন, সেটা খুব ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হবে না, পড়লেই তুমি বুঝতে পারবে। কিন্তু বই পড়া, ওরে বাবা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। এখনও যদি বলি যে কি সমস্যা আছে, অনেকে উত্তর দেবে বই পড়া। 9 আর 10 মিলে বই পড়া মনে হয় 4 থেকে 5 বার আমরা রিভিউ করেছি। তারপরও এসএসসি পরীক্ষার আগে যখন জিজ্ঞেস করব কি নিয়ে সমস্যা আছে বাংলা প্রথম পত্রে, লিস্টের মধ্যে ওই যে শর্ট লিস্ট আসবে, ওখানে কোনো একটা জায়গায় বই পড়া নিশ্চয়ই থাকবে। তাহলে বই পড়ার লেখাটা সিরিয়াস, বিষয়টা হয়তো সিরিয়াস, বাট রম্য রচনার বিষয়টা সিরিয়াস, যে বিষয়টা নিয়ে রম্য রচনাটা লিখে ওটা সিরিয়াস, কিন্তু লেখনীটা খুব সহজ স্বাভাবিক সাবলীল হবে, পাঠক খুব সহজেই বুঝতে পারবে। এ হচ্ছে কথা। এটাকে দেখো না কত কঠিনভাবে তোমাদের বইতে লিখেছে। রম্য রচনা সব আচ্ছা, লেখাটা খুব সিরিয়াস বা গুরুগম্ভীর বিষয় নিয়ে নয়, মানে এটা নিয়ে নয়, অথচ রম্য রচনার বিষয় হবে খুবই গুরুগম্ভীর। কিন্তু প্রকাশভঙ্গি গুরুগম্ভীর হলে চলবে না। প্রকাশভঙ্গি কেমন হতে হবে? সহজ সাবলীল হতে হবে। বাংলা ভাষায় প্রবন্ধ সাহিত্য আয়তনে বিশাল। বাংলা ভাষায় অনেক প্রবন্ধ রয়েছে এবং বলা হয়ে থাকে না, এটাই সত্য, গদ্যের মধ্যে প্রথমে এসেছে প্রবন্ধ। বাংলা গদ্যের মধ্যে প্রথমে এসেছে প্রবন্ধ, কথোপকথন, উইলিয়াম কেরি সেটা লিখেন। এরপরে রাজা রামমোহন রায়ও কিছু প্রবন্ধ লিখেন, সেগুলো দিয়েই বাংলা প্রবন্ধের হাতেখড়ি বলা যেতে পারে। রাজা রামমোহন রায় থেকে শুরু করে অদ্যাবধি, মানে এখনো পর্যন্ত তার প্রবাহমানতা, সেটা এখনো পর্যন্ত প্রবন্ধ লিখেই যাচ্ছে বিভিন্ন প্রাবন্ধিক, এবং সেটা এখনো পর্যন্ত বাধাগ্রস্ত হয়নি। সো আমরা শেষ করলাম টপিকটা, আমরা আস্তে আস্তে করে প্রসিড হব রানার কবিতাটার দিকে। যাদের কোনো প্রশ্ন আছে এই টপিক থেকে করতে থাকো, আমি সেগুলোর উত্তর দিয়ে রানার কবিতাটার দিকে প্রসিড হচ্ছে। ওকে, আর কিছু কথা বলি, তোমরা যারা এখনো অফলাইনের ব্যাচ সিলেক্ট করনি, প্লিজ একটু অফিসে এসে 2-1 দিনের মধ্যে অফলাইনের ব্যাচটা সিলেক্ট করবা। কারণ হলো পরীক্ষাটা আমি চাই আপনারা অফলাইনে দিন। পরীক্ষাটা যারা এখানে অনেক স্টুডেন্ট আছে যারা চট্টগ্রামের বাইরে থেকে ক্লাস করছো, পরীক্ষা দিচ্ছ, তাদের ক্ষেত্রে তো কোনো উপায় নেই। অনেকে পটিয়া থেকেও 2-1 জন আছে ক্লাস করছে, আই নো দ্যাট, বাট তাদেরও সুযোগ নেই। অর্থাৎ যারা এখানকার সিটির মধ্যে আছো, আমি চাইবো যেন তোমরা ক্লাসটা অনলাইনে করতে চাইলে করো, বাট পরীক্ষাটা যখন সুযোগ হবে অবশ্যই যেন এসে অফলাইনে দাও। বাট অফলাইনে দিতে হলে তোমাকে কারণটা কি সেটা একটু বুঝিয়ে বলি যে স্যার কেন আমি অনলাইনে দিলে কি সমস্যা? স্যার আমার কোনো সমস্যা হবে না স্যার,
সমস্যাটা আপনার একটু হতে পারে। কেন হতে পারে? দেখুন, আমার সেন্টারে এসে যখন আপনি পরীক্ষা দেবেন, আমি যে সিলেক্টেড টাইম দেব, ধরেন আমি 55 মিনিট সময় দিলাম দুটো সৃজনশীল এবং সাথে 20টা অবজেক্টিভ করার জন্য। বরাবর 55 মিনিট আপনাকেও দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে, সবার সাথে একসাথে আপনি পরীক্ষা দিলেন, একসাথে খাতাটা নিয়ে ফেলবো আমরা। কিন্তু বাসায় হলে অনেক সময় হয় কি, দেখেন 55 মিনিটের জায়গায় আপনি অলসতা করে 60 মিনিটে লিখে দিচ্ছেন। একটু লিখে দিয়ে দিই না, নম্বর কম পেলে তো আম্মু বকা দেবে, একটু লিখে দিয়ে আব্বু বকা দেবে, এই টেন্ডেন্সি অনেকের মধ্যে থাকতে পারে। বা অনেকে বলছে আচ্ছা আর একটু লিখে না, 2-3 মিনিট বাড়িয়ে লিখি না। এই যে আপনি 2-3 মিনিট নিজে থেকে বাড়িয়ে নিচ্ছেন, এতে করে আপনি আপনার ক্ষতি করছেন, আপনি আপনার ক্ষতি করছেন। ফাইনালে আপনাকে কেউ কখনো এই সময়গুলো বাড়িয়ে দিবে না। এখানে থাকলে আপনি একটা এনভায়রনমেন্ট পাবেন, ওই এনভায়রনমেন্টে সবাই একইভাবে পরীক্ষাটা দিচ্ছে। অফলাইনে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা আমাদের খাতাগুলো কত পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করি। অনলাইনের বিষয়ে বলি, অনলাইনে আপনারা অলরেডি যারা পরীক্ষা দিয়েছেন, আমরা যেভাবে বাংলা খাতাগুলো কাটছি বা ধর্মের খাতাগুলো কাটছি, বিজনেস খাতাগুলো কাটছি, এত ডিটেলস খাতা আমার মনে হয় না অনলাইনে কেউ আপনাকে প্রোভাইড করবে। করলে অ্যাপ্রিসিয়েটিং, খুব ভালো, করলে সেটাই করা উচিত, আমার জানা নেই, করলে সেটা খুবই ভালো, বাট আমরা করি, আমরা আমাদের সেটা বলি। তাহলে ওই অবস্থায় আপনি যখন অফলাইনে পরীক্ষা দেবেন, সেটা আরও অনেক নিখুঁতভাবে তুলে আমরা ধরতে পারবো। অনলাইনে আপনি একটা বানান ভুল করলেন, আমার চোখে পড়লো, ওই বানানটা ওখানে মার্কিং করে দেওয়ার সুযোগ নেই। আপনাকে শুধু হয়তো আপনার লেখার কোন জায়গায় অনুধাবন ভুল হচ্ছে, প্রয়োগ ভুল হচ্ছে, আমরা সেটা বলে দিচ্ছি এবং পাশের উত্তরটা লিখে দিচ্ছি, কিন্তু আপনার একটা বানান ভুল বা আরও কিছু ইনফরমেশন যেগুলো অনলাইনে লিখে দেওয়া পসিবল না, কোনোভাবেই সম্ভব না। আমরা ট্রাই করেছি অনেকভাবে স্ক্রিনশট নিয়ে, বাট এগুলো সম্ভব না, হোয়াট এভার। তো সেক্ষেত্রে আপনি যখন অফলাইনে পরীক্ষা দিবেন, আপনার খাতাটা খুবই ভালোভাবে মূল্যায়ন হবে, যেটা আপনার জন্য অনেক 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 বেশি ইফেক্টিভ। ঠিক আছে, সো ট্রাই করবেন যে অফলাইনে পরীক্ষাগুলো দেওয়ার জন্য। ক্লাস অনলাইন অফলাইন যে কোনোভাবে করেন, সে বিষয়ে কোনো আমাদের বা আমার কোনো সাজেশন থাকলো না, দুটোই সেম পাবেন। আপনি অনলাইন ক্লাসও সেম পাবেন, অফলাইন ক্লাসও সেম পাবেন। আমরা ওভারঅল একটা রুটিন আপনাকে দিয়েছি, ওই রুটিনের বাইরেও আমরা কিছু এক্সট্রা ক্লাস আপনাদেরকে প্রোভাইড করবো যদি প্রয়োজন হয়। সো ক্লাস নিয়ে আই থিঙ্ক আপনাদের এত টেনশন নেওয়ার দরকার না। আপনারা এসএসসি পরীক্ষার্থী, আপনাদের জন্য যত ধরনের কেয়ার দরকার হয় আমি পার্সোনালি সেটা নেব, কারণ আপনারা অনেক দিন ধরে আমাদের সাথে আছেন। সো পরীক্ষার বিষয়টা বুঝিয়ে বললাম। যে বিষয়টা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ব্যাচ নিয়ে। ব্যাচ অলরেডি ব্যাচ 1 ভর্তি হয়ে গেছে। ব্যাচ 1-এর সিট ক্যাপাসিটির বাইরে আরও 12 জন ভর্তি আছে, সিট ক্যাপাসিটির বাইরে আরও 12 জন ভর্তি আছে। সো আজকের পর থেকে কেউ ব্যাচ 1-এর জন্য অনুরোধ করবেন না আমাদেরকে। হ্যাঁ, নতুন ব্যাচ করলে যদি ব্যাচ 1 থেকে আবার সিট কিছু খালি হয়, তাহলে আমরা সেটা গ্রুপে পোস্ট করব, দ্রুত অফিসে যোগাযোগ করে করবেন, বাট আদারওয়াইজ নট পসিবল, দুঃখিত এটার জন্য। ব্যাচ 3-তে খুব সামান্য কিছু সিট আছে, ব্যাচ 3-তে সম্ভবত 6টা বা 7টা সিট আছে ব্যাচ 3-তে। সো ব্যাচ 3-ও যদি কারো টার্গেট থাকে, প্লিজ কালকে বা পরশুর মধ্যে, কালকের মধ্যে করে নিতে চাইবেন। হ্যাঁ, ব্যাচ 2 এখনও পর্যন্ত অনেক সিট খালি আছে, ব্যাচ 2-তে আমরা ফ্লেক্সিবল আছি। সো ব্যাচ 1 টোটালি বন্ধ, ওই বিষয়ে আর কোনো রিকোয়েস্ট আমরা নিতে চাচ্ছি না। ব্যাচ 3 খুব সামান্য কিছু সিট আছে, যদি ব্যাচ 3 কেউ নিতে চাও অবশ্যই ব্যাচ 3টা ভর্তি হয়ে নেবা। বুঝিয়ে বলি, ব্যাচ 3-তে সিট ক্যাপাসিটি হচ্ছে 40 থেকে 45। ব্যাচ 3টা আমরা আমাদের সেন্টারও নিতে পারছি না, ব্যাচ 3 আমাকে আমার অন্য ব্রাঞ্চে নিতে হচ্ছে। আমার প্রেস ক্লাবের অপোজিটে আমরা আরেকটা রুম নিয়েছি, ওখানে নিতে হচ্ছে। ওখানে রুমের ক্যাপাসিটি হচ্ছে 44 থেকে 45-এর মতো, তাহলে প্রায় আমাদের ফিল আপ হয়ে গেছে। বাট আমার সেন্টারে হলে, আমাদের সেন্টার, আমার রুমটা অনেক বড়, তো ওই জায়গায় আমরা অনেক স্টুডেন্ট নিতে পারি, বাট ব্যাচ 3টা ওই কারণে খুব দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আর এরপর যদি আমরা কোনো নতুন ব্যাচ দিই, সেটা আপনারা দেখতে পারবেন, ওই ব্যাচে যদি কেউ চেঞ্জ হতে চান সেটা হতে পারবেন। বাট এই মুহূর্তে আপাতত ব্যাচ দিয়েছি আমরা 3টাই, এই হলো কথা। এবার আসে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর। দেখি একটু সময় দেবেন আমাকে। স্বাধীনতা এই শব্দটি, অবশ্যই এটা তোমরা গত ক্লাসের আগে ক্লাসেও বলেছো, এটা নিয়ে ক্লাস নেওয়া হবে। নিম গাছের উপর রিভিউ ক্লাস, ওকে, চেষ্টা করব। নিম গাছ সহজ আছে, কোনো একটা দিন চেষ্টা করবো এটা শেষ করতে। পয়লা বৈশাখ নিয়ে প্রশ্ন এসছে, তন্ময় নাকি মন্ময়। দেখো, পয়লা বৈশাখের মধ্যে লেখক তার মনের কথাবার্তাগুলো বলেছেন। পয়লা বৈশাখের এটাকে কি ধর্মনিরপেক্ষতা বলা যাবে কিনা, পয়লা বৈশাখের কি কি গুণ আছে, এটা হচ্ছে মন্ময়মূলক প্রবন্ধ। হ্যাঁ, পয়লা বৈশাখের মধ্যে 2-1টা ইনফরমেশন আছে বটে, যেমন প্রথম পয়লা বৈশাখ মানে শাল শব্দটি কি আরবি না ফার্সি, এই ধরনের কিছু কথাবার্তা আসছে। বা
পয়লা বৈশাখ প্রথম কে বা কোন নবাব বা কোন সুলতান মোগল আমলে শুরু করেন, এই বিষয়ে দুই একটা ইনফরমেশন আছে বটে। আদারওয়াইজ বাকি সবগুলো হচ্ছে লেখকের মনের কথাবার্তা, তাই পয়লা বৈশাখকে আমরা মনময় বলতে পারবো। সাদিয়া বলছেন রাইট, ভেরি গুড। মানুষ মোহাম্মদ উপেক্ষিত শক্তির উদ্বোধন নিয়ে রিভিউ ক্লাস। শোনো, সবাইকে বলছি, এটা হচ্ছে সাহিত্যের রূপরীতি নিয়ে 3 নম্বর ক্লাস। সাহিত্যের রূপরীতি নিয়ে 3 নম্বর ক্লাস। সাহিত্যের রূপরীতি নিয়ে 1 নম্বর ক্লাস যেটা আছে, ওটাতে কোনো কিছু রিকোয়েস্ট থাকলে কমেন্ট করবা। আবারও বলছি, অনেকে বলছে স্যার নিম গাছের সমস্যা আছে, স্বাধীনতা এই শব্দটি, ওটা অলরেডি একবার পোস্টেড রিকোয়েস্টটা। সো কোনো টপিক যদি রিভিউ করানোর জন্য আমার কাছে রিকোয়েস্ট আসে, আজকের ভিডিওতে না দিয়ে সাহিত্যের রূপরীতির ক্লাস নাম্বার 1 যেটা আছে ওটাতে পোস্ট করবা। কেন করবে? আমি বারবার, আজকে এখন মনে আছে, বাট আজকে থেকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে গিয়ে এত কাজের প্রেশারে আমার মনে থাকবে না তুমি সাহিত্যের রূপরীতির কোন ভিডিওতে গিয়ে পোস্ট করেছো। সো তোমাদের এই গ্রুপে এসএসএস স্পেশাল যে শর্ট কোর্সটা আমরা শুরু করছি 4 মাসের জন্য, সেখানে প্রথম ক্লাস হচ্ছে সাহিত্য রূপরীতির ক্লাস নাম্বার 1। আমি ওখানে গিয়ে কমেন্ট বক্সটা চেক করব যে কোনটা নিয়ে তোমাদের রিকোয়েস্ট এসছে। যে টপিকগুলো নিয়ে বেশি রিকোয়েস্ট আসবে সেগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে আগে নিয়ে আসবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো যার যেখানে কি সমস্যা দিবে, আর কারো যদি কোনো কিছু না থাকে, আমি আমার মতো করে যেটা কঠিন, যেটা তোমাদের বোঝানোর দরকার আছে, যেখান থেকে সৃজনশীল প্রশ্ন হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমি আমার মতো করে আমি ডিসকাস করব। সো যারা এখানে কমেন্ট করছো, নো প্রবলেম, একটু ওই জায়গায় গিয়ে অবশ্যই কমেন্ট করে দিবে। ওকে, একজন পেমেন্ট নিয়ে এখনো প্রশ্ন, স্যার অনলাইনে পেমেন্ট দিয়ে পেমেন্ট ফর্ম পূরণ করেছে, ব্যাচ সিলেক্ট করেছে, কোনো সমস্যা হবে? স্যার এই ধরনের ব্যাচ টেস্ট নিয়ে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ না করে সরাসরি অফিসিয়াল নম্বরে যোগাযোগ করবেন। এই নম্বরে যোগাযোগ করবেন 01618670068। এই নম্বরে কালকে অফিস আওয়ারে ফোন করবেন, সকাল 9টা থেকে দুপুর 1টা, বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা। এই নম্বরে ফোনে কথা বলে ঠিক করে নিতে পারবেন। সংবাদপত্রের যাবতীয় খবরাখবর সমৃদ্ধ রচনা, এটা আমি ক্লাসে ডিসকাস করে ফেলেছি স্যার, 2-3 বার ডিসকাস করেছে। বিজিএস স্যারকে আমরা বলেছি, দেখি স্যার যদি ওনার নেটের একটু প্রবলেম হয়, উনি 3টি ব্রডব্যান্ডের লাইন চেঞ্জ করেছেন, 3টি কোম্পানি চেঞ্জ করছেন, তাও ওনার ওখানে সমস্যার সমাধান হচ্ছে না। সম্ভবত ওনাদের ওখানে কোনো একটা যে কি বলে না, নেটওয়ার্কের যে টাওয়ারগুলো থাকে, আশেপাশে কোনো একটা টাওয়ারের কারণে ওনার ওখানে ফ্রিকোয়েন্সির সমস্যা হচ্ছে। উনি হাই এমবিপিএস নেট নিউ ইউজ করে দেখেছেন। সো ওটার জন্য আমরা একটা রিমেডি বের করছি, যে ওনার আমরা ক্লাসরুম, অফিস রুম থেকে, আমাদের কোচিং থেকে, এরপর থেকে আমরা এই মাসের শেষের দিক থেকে আমরা আমাদের ক্লাসগুলো আমাদের অফিস রুম মানে কোচিং থেকে সরাসরি অপারেট করব। সো তখন আশা করি সমস্যার সমাধান হবে। বাট এই মাসে বিজিএস এর যে সমস্যাটা বলেছে সেটা সমাধান হবে না। আবারও বলছি, বিজিএস এর লাইভ ক্লাসের বিষয়টা আমরা আশা করি জানুয়ারি থেকে সমস্যার সমাধানটা করতে পারছি, বাট ডিসেম্বরে মনে হয় না পারছে। ডিসেম্বরে যেভাবে আছে ওভাবেই থাকবে। 13 তারিখের, দেখুন এগুলো কি যে বলো না, 13 তারিখের পরীক্ষা কিভাবে অফলাইনে দেবা? এই মাস পুরোটাই তো অনলাইনে হবে, সরকারের সিদ্ধান্ত মতো এই মাসের সকল ক্লাস পরীক্ষা অনলাইনেই হবে। সো নো স্কোপ, জানুয়ারি থেকে সম্ভব সেটা। ব্যাচ 2, ব্যাচ 1 আগের জায়গায় চেরাগি পাহাড় ক্যাম্পাসে হবে, বাট ব্যাচ 3 যেটা, ওটা আমরা আমাদের চেরাগি পাহাড় ব্রাঞ্চে নিতে পারছি না, কারণ আমাদের ওই সময় রুম খালি নেই। সেজন্য আমরা আমাদের ওটা অন্য যে ক্যাম্পাস প্রেস ক্লাবের অপোজিটে ওখানে নিচ্ছে। ওগুলো ঠিকানা আমরা গ্রুপে দিয়ে দেবো, সো সমস্যার কিছু নাই ওখানে। মমতাদের টপিকটি পুরোটা পড়ানো হয়নি, ওকে পড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই। না 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 প্রিসিল ওখানে নয়, ব্যাচ 3 এর ক্লাস কোথায় হবে আমি জানিয়ে দেবো, তবে সংক্ষেপে বলছি প্রেস ক্লাবের ঠিক অপোজিটে হবে। আর ব্যাচ 1, ব্যাচ 2 এর ক্লাস আমাদের চেরাগি পাহাড় ক্যাম্পাসে হবে। ওখানে ওই সময় আমরা ব্যাচ বাদ দিয়ে করতে পেরেছি, ওগুলো ব্যাচ 3 এর ক্ষেত্রে বাদ দেওয়া সম্ভব হয়নি, তো পারছি না। যাই হোক, চলে আসো এবার কবিতার মধ্যে চলে আসে। রানার কবিতা, সুকান্ত ভট্টাচার্য। এখান থেকে আমাদের কি লাগবে, ওনার কবি পরিচিতি থেকে কি লাগবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক ধ্বংসলীলা এবং মৃত্যুর তাণ্ডব লীলা ওনার কিশোর মনকে দারুণভাবে স্পর্শ করে। এছাড়া সামাজিক নানা অনাচার এবং বৈষম্যতাকে প্রবলভাবে আলোড়িত করে। কবি তার কবিতায় সামাজিক বিভিন্ন অনাচার এবং বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেছেন, যেটা আমাদেরকে সচকিত করে, অর্থাৎ কি আমাদেরকে অবাক করে তোলে।
নিপীড়িত, মানে নিপীড়িত বলতে বোঝায় যারা অত্যাচারিত হচ্ছে, অসহায় গণমানুষ, সাধারণ মানুষকে গণমানুষ বলে, প্রতি গভীর মমতার প্রকাশ পেয়েছে তার কবিতার মধ্যে। এগুলো অবজেক্টিভের জন্য খুবই দরকার। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো দাগিয়ে ফেলো। এবং তিনি মাত্র কত বছর বয়সে মারা যান? মাত্র 21 বছর বয়সে মারা যান, এবং এই জন্য তাকে বলা হয় ক্ষণজন্মা বা কিশোর কবি। পাঠ পরিচিতিটা একটু করে দেখে আসি। এই কবিতাটি শ্রমজীবী মানুষদেরকে নিয়ে লেখা। এটা কাদেরকে নিয়ে লেখা? শ্রমজীবী মানুষদেরকে নিয়ে লেখা। বলা হচ্ছে রানার। রানার একটি ইংরেজি শব্দ, যাকে বাংলায় আমরা বলতে পারি ডাকঘর করা। ডাকঘর করা, ডাক পিয়নদেরকে বলা হয়। আচ্ছা, তো দাঁড়াও এটা মুছে ফেলি। এটা আগেও পড়িয়েছিলাম, তাই এটা নিয়ে আজকে আমাদের রিভিউ ক্লাস